হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ পডকাস্টে, যেখানে আমরা খুঁজি আগামী বাংলাদেশের সম্ভাবনা, সমস্যা আর সমাধানের পথ। আমি জাহিদ হাসান সাগর, আপনাদের হোস্ট। আজকের এপিসোডে আমরা কথা বলবো অনেক ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে, যেটি হচ্ছে মেন্টাল হেলথ ম্যাটার্স, দ্য আনস্পোকেন ক্রাইসিস। আমরা এমন এক বিষয়ের কথা বলতে যাচ্ছি যেটা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে, কিন্তু আমরা খুব কমই মুখ খুলি, যেটা হচ্ছে মেন্টাল হেলথ। আমাদের তরুণ সমাজ, শিক্ষার্থী, পেশাজীবী সবার মধ্যে উদ্বেগ, হতাশা, মানসিক চাপ বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এসব নিয়ে সত্যিই কথা বলি, নাকি নীরব থেকে সংকটে আরো গভীর করি? চলুন আজকে কথা বলি সেই না বলা কথা নিয়ে। জানি বাস্তব অভিজ্ঞতা শুনি গল্পের শুরু, এবং ভাবি আজকের বাংলাদেশ ভবিষ্যৎ গড়তে মানসিক স্বাস্থ্য নিয়ে কেন কথা বলা জরুরি। তো আজকে আমাদের সাথে আমাদের একজন স্পেশাল গেস্ট আছেন, যিনি আজকে টপিক নিয়ে আমাদের সাথে কথা বলবেন। তার বিশ্লেষণী মতামত, কিন্তু তার অভিজ্ঞতার জায়গা থেকে আমরা শুনবো আজকের আমাদের টপিকের যে বিষয়টি। আমাদের সাথে আজকে আছেন মিস্টার রায়দুল আলম, ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স অ্যান্ড অলসো রিসার্চার অন মেন্টাল হেলথ। ওয়েলকাম টু আওয়ার শো মিস্টার রায়দুল আলম ভাই। থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। এন্ড আমি অনেক গ্লেড ফিল করতেছি যে আজকে আপনার সাথে এই বিষয়ে একটা যেটা হিডেন টপিক সেটা নিয়ে আসলে একটু ব্রডলি আলোচনা করতে পারবো। দেখেন, মেন্টাল হেলথ ব্যাপারটা যেটা আমরা দেখি যে বর্তমান জেনারেশনের কাছে কিন্তু মেন্টাল হেলথ ব্যাপারটা খুব বেশি কমন ছিল। কিন্তু আমি যদি একজন আননোন পারসন, যে মেন্টাল হেলথ ব্যাপারটা আমি টেনশন করি, কিছু বুঝি না, বাট মেন্টাল হেলথ ব্যাপারটা আমি জানি না। তো এই যে এইসব মানুষের জন্য যদি আপনি বুঝাতে চান, তাহলে মেন্টাল হেলথ ব্যাপারটা আসলে কি, বা মেন্টাল হেলথটা কিভাবে আসলে আমি বুঝবো যে আমার মেন্টাল হেলথ ভালো না, বা আমি ওই কন্ডিশনে ভালো কন্ডিশনে থাকতে পারছি না। আসলে অনেক সময় হয়ে যায় কি, আমাদের নিজেদেরকে জাজ করতেও অনেক সমস্যা হয়ে যায়, যার কারণে আমাদেরকে হোক যেটা কোনো কারো থেকে পরামর্শ নিয়ে সেটা ঠিক করা যায়, কিন্তু সেটা আমরা করতে পারি না। তো আপনার কাছ থেকে এটা জানতে চাইবো যে আসলে মেন্টাল হেলথ আসলে কিভাবে বোঝা যায়, একজন সাধারণ মানুষ যে কিছুই জানে না, সে কিভাবে বুঝতে পারবে যে তার মেন্টাল হেলথটা ভালো নেই? আচ্ছা, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল, মেন্টাল হেলথ টপিকটা যে একটা হেলথের ইস্যু, এটা এখন বর্তমান সময়ে মানুষজন কিছুটা হলেও বুঝতেছে। এটা একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লাকিয়েস্ট সাইড বলা যায়, যে বাংলাদেশের মতো এরকম লোয়ার মিডল ইনকাম কান্ট্রির মানুষও এখন মেন্টাল হেলথ নিয়ে কথাবার্তা বলতেছে। বা একটা সময় ছিল যে মেন্টাল হেলথ নিয়ে কথা বললেই যে হ্যাঁ আমার মেন্টাল হেলথ অবস্থা ভালো না, বা মেন্টাল হেলথ টার্মটাও অনেকটা পাগলের সাথে অ্যালাইন করতো মানুষ, যে হ্যাঁ Yes. মেন্টাল হেলথ নিয়ে কথা বলতেছে বা মেন্টাল হেলথ খারাপ মানে কি, সে কি পাগলের দিকে যাচ্ছে কিনা। তো এই ট্যাবুটা এখনো কিছু কিছু ক্ষেত্রে আছে। তো আমি যদি একটু সামারাইজ করে বলি, মেন্টাল হেলথটা হচ্ছে মেইনলি আপনার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় যদি আপনার সান্নিধ্যে কাজ করে, বা আপনি যে নর্মাল জীবনযাপন করতেছেন, সেই নর্মাল জীবনযাপন যদি আপনার নর্মাল জীবনযাপনের পথে যদি হালকা ব্যাঘাত ঘটে, বা কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি অনেক বেশি চিন্তিত বা স্ট্রেস ফিল করেন, দ্যাট মিনস আপনার মেন্টাল হেলথ কন্ডিশন নর্মাল অবস্থা থেকে একটু ভিন্নতা অবস্থার মধ্যে আছে। তো দ্যাট মিনস আপনি পাগল না। এটা মানে হচ্ছে জাস্ট একটা স্টেজ লাইফের, যে স্টেজের মধ্যে আপনি নর্মাল বিহেভিয়ার যেটা করা উচিত ছিল আপনার, সেটা করতে পারতেছেন না, বা নর্মাল থিঙ্কিংটা আপনি করতে পারতেছেন না। তখন আপনি একটু লো ফিল করতেছেন বা একটু স্ট্রেস আউট ফিল করতেছেন। তো দ্যাট কন্ডিশন শুড বি কল মেন্টাল হেলথ প্রবলেম অর মেন্টাল হেলথ সিচুয়েশন। তো এরকম অনেক কন্ডিশনের মধ্যে তাহলে সেক্ষেত্রে অ্যাংজাইটি হতে পারে, স্ট্রেস হতে পারে, ডিপ্রেশন হতে পারে। এই টার্ম গুলো বাংলাদেশের ক্ষেত্রে বা এখন বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বা 20th সেঞ্চুরির ক্ষেত্রে অনেক বেশি হাইলাইটেড টার্ম। তো আমরা পডকাস্টের সাথে সাথে একই হোপফুলি এই টার্ম গুলো নিয়েও আলোচনা করব। তো আমি ওভারঅল সামারি করে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেন্টাল হেলথ মিনস হচ্ছে যে আপনার নর্মাল লাইফ, সে নর্মাল লাইফকে মানসিক ভাবে আপনি কিছুটা ব্যাঘাত যদি ঘটে, সে নর্মাল লাইফ থেকে যদি আপনি কিছুটা ট্র্যাক আউট হয়ে যান, দ্যাট মিনস আপনার কিছুটা মেন্টাল হেলথ সিচুয়েশনের মধ্যে, মেন্টাল সিচুয়েশনের মধ্যে আপনার প্রবলেমটা দেখা দিচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আপনি কিছু না কিছু রিলিফ নেওয়ার জন্য, হয়তো সেটা কোনো কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, বা খুব বেশি হাইলি আপনার মেন্টাল প্রবলেম দেখা গেলে আপনি কিছু ডাক্তার বা অথবা সাইকোলজিস্ট অথবা কিছু স্ট্রেস রিলিজের ওষুধ খাইতে পারেন। তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো আরো ডিটেলসে। দ্যাট মিনস আমরা হোপফুলি মেন্টাল হেলথ নিয়ে আরো অনেক ডিটেলসে জানবো। ওকে, দেখেন এইমাত্র যে আপনি কথাটা বললেন যে মেন্টাল হেলথ বলতে হচ্ছে, আমরা অনেক সময় আমাদের সোসাইটিকে যেটা বলি যে পাগলের সাথে তুলনা করি, বা আমি যদি আজকে বলি যে আমার হচ্ছে আমার ডেইলি আমি যে কাজটা আমি করতেছি, বা হুট করে আমি হচ্ছে ওই কাজটা আমি করতে পারতেছি না আমার নিজের মেন্টাল হেলথ কন্ডিশনের কারণে। তো ওই যে আমি কাজটা করতে পারতেছি না, আমার সোসাইটি কিন্তু জিনিসটা, বা সোসাইটির আশেপাশে স্পেশালি আমি যদি পাশের বাসার আন্টি কিন্তু এই জিনিসটা খেয়াল করতেছে যে আরে ও তো প্রত্যেকদিনই কাজটা করতো, এখন তো এই কাজটা করে না, আওলা ঝাওলা কাজ করতেছে। এই যে যার কারণে বলা যায় যে আমরা অনেকটাও কথা বলতে গিয়ে যে আমার স্পিক আউটটা করতে পারি না, যে আমি হয়তো আমার মেন্টাল কন্ডিশন ভালো না, যার কারণে হচ্ছে আমি একটু কারোর সাথে পরামর্শ করার মাধ্যমে কোথাও একটু হয়তো রিলিফ পাইতাম, বাট যেটা কিনা আমি ওই জাস্ট সোসাইটির চাপে, কিংবা পাশের বাসার আন্টিরা গিয়ে একটা রিউমার ছড়াই দিবে, ওই রিউমারের চাপে গিয়ে হচ্ছে কথাটা
ভালোভাবে বলতে পারি না, কোথাও মানে নিজেকে হচ্ছে ওই জায়গায় নিয়ে যেতে পারি না। তো এই যে চুপচাপ থাকাটা, এই চুপচাপ থাকাটা আমাদের মেন্টাল হেলথ নিয়ে আসলে ব্যাপারটা কতটা বিপজ্জনক হয়, বা কতটা ইম্প্যাক্ট রাখতে পারে যে পরবর্তীতে বা ব্যাপারটা নিয়ে। আচ্ছা, মেন্টাল হেলথের সাথে এই যে নিজেকে এক্সপ্রেস আউট করতে পারা বা সোসাইটিকে অনেকটা আপনি একটু হাইলি অ্যালাইন করতে পারার কথা। কারণ এই মেন্টাল হেলথ এন্ড সোসাইটি দুইটাই অনেকটা মানে একটা একটা করেসপন্ডেন্ট বলা যায়। ইভেন আমাদের অনেক রিসার্চে আমরা দেখছি এমন যে যে ছোট যারা বাচ্চা বা চাইল্ড এজে যারা, তারা যখন এই যে একটু আইসোলেটেড থাকে বা তারা যখন নিজেকে এক্সপ্রেস আউট করতে পারে না, তাদের সেলফ স্টিম বা তাদের আত্মনির্ভরশীলতা বা নিজেকে নিজে নিয়ে ভাবা এবং তার যে মেন্টাল হেলথ কন্ডিশন সেটা কম্পারেটিভলি বাকিদের তুলনায় অনেক বেশি। যেসব বাচ্চারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে বা যাদের ফ্যামিলি তাদেরকে অনেক বেশি সাপোর্ট করে, যেটাকে আমরা প্যারেন্টিং স্টাইলের কথা বলতে পারি, সেসব ক্ষেত্রে যারা মানে টোটালি যারা এক্সপ্রেস আউট করতে পারে নিজেকে, নিজের ফিলিং গুলাকে, সে কি ভাবতেছে, বিশেষত এই যে অ্যাডাল্ট ফেজের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে যে একটা ট্রানজেকশনটা ঘটে, সেই ট্রানজেকশনের সময় যখন তার ফ্যামিলির সাথে এইসব বিষয়ে কথা বলতে পারছে, দ্যাট মিনস তখন তার মেন্টাল হেলথ কন্ডিশনটা মোটামুটি অনেকটুকু নর্মালাইজ হয় এবং সে নিজেকে অনেক বেশি স্থির মনে করে যে হ্যাঁ আমার সাথে তো সাপোর্টিভ অনেকজন আছে। বা ইভেন মানুষ তখন এটাও ভাবতে পারে যে আমি একা না, আমার মতো সেম কন্ডিশনে অনেক রকম আছে। যেমন আমরা যে মেন্টাল হেলথের কথা বলতেছি, দ্যাট মিনস আমরা দুইজনও কিন্তু কখনো কখনো মেন্টাল হেলথ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি বা কোনো না কোনো সময় মেন্টাল হেলথ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। তো ইভেন আমরাও না, ইভেন এখন বর্তমান সময়ে যিনি আহ বাংলাদেশের প্রধান আছেন বা বর্তমানে বাংলাদেশের যিনি হচ্ছে অ্যাডভাইজার হিসেবে আছেন, তো সে তার কথাও যদি বলি, তিনিও আই এম ড্যাম শিওর যে তিনিও লাইফে কোনো না কোনো সিচুয়েশনাল মেন্টাল হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। কিন্তু মেন্টাল হেলথ প্রবলেমটা সব বেশি স্বাভাবিক, মানুষের ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু সেটাকে এক্সপ্রেস আউট যদি করতে বলি, যে ধরেন আমি যদি আমার কোনো ফ্রেন্ডকে যদি বলতে পারি যে হ্যাঁ আমি স্টুডেন্ট হিসেবে যদি বলি যে আমি আমার লাইফের এই কয়েকটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বা আমি চাকরি প্রিপারেশন নিয়ে অনেক বেশি টেন্স, বা আমি আমার ফ্যামিলি সিচুয়েশন নিয়ে একটু টেন্স, তো সেক্ষেত্রে যখন আমি তাকে এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলবো, যখন আমি তাকে এসব বিষয় নিয়ে কথা বলবো, তখন আমার ব্রেন থেকেও কিছু পরিমাণ হরমোন রিলিজ হবে যে হ্যাঁ তুমি এখন একটা নর্মাল সিচুয়েশনে আছো। এই হরমোনের অনেক রকম নাম আছে, বায়োলজিক্যালি এন্ডোরফিন, এনএডি, এরকম অনেক রকম হরমোন রিলিজ হয়, যে হরমোনের কারণে আপনার কিছুটা হলো রিল্যাক্স ফিল হয়, এমন মনে হয় যে হ্যাঁ আপনার পাশে সোসাইটিতে অনেক মানুষজন আছে যারা আপনাকে সাপোর্ট করতেছে। দ্যাট মিনস আপনি নিজের সেলফ স্টিমটা গ্রো করে এন্ড আপনি ওই জায়গা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারেন। এন্ড খেয়াল করে যদি দেখেন যে আপনি যদি একটু মেন্টাল হেলথ প্রবলেমের মধ্যে দিয়ে জানো, সেটা কিন্তু উল্টা আপনার নর্মাল লাইফে অনেক ইম্প্যাক্ট করে। যদি আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে চাকরির কথাটাই বলি, বা আপনি যেটাই প্ল্যান করতেছেন আপনার ফিউচার প্ল্যান, সে বিষয়ে যদি আপনি ওভার টেন্স হন, তখন কিন্তু উল্টা আপনার ডেইলি যে রেগুলার একটা পড়াশোনা করার কথা বা ডেইলি ওই জায়গায় যে এফোর্টটা দেওয়ার কথা ওই গোলের জন্য, সেই এফোর্টটাও কিন্তু অনেকটা লেস ইফেক্টিভ হয়ে আসে। তো দ্যাট ইজ ওয়াই আপনার সারাউন্ডেড টা যদি অনেক ভালো থাকে আর আপনি যদি নিজেকে এক্সপ্রেস আউট করতে পারেন, তখন আপনার ব্রেনটাও অনেক বেশি রিল্যাক্স থাকে এন্ড আপনি নিজেকেও মনে করেন যে হ্যাঁ আমি আমার মতো আশেপাশে অনেকজন আছে এন্ড আমি যে কোনো সিচুয়েশনে আমার ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডদেরকে পাবো, তখন আপনার ব্রেইনও অনেক বেশি কাম এন্ড আপনি একই সাথে অনেক বেশি ফোকাসের সহিত কাজ করতে পারেন। তো সব কথার মোদ্দা কথা হচ্ছে যে হ্যাঁ মানুষ এজ এ হিউম্যান বিং সোসাইটিতে বসবাস করতে পছন্দ করে এন্ড মানুষের অবভিয়াসলি সাপোর্ট দরকার। তো সেটা হোক আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার মেয়ে, তো অবভিয়াসলি তাকে দিন শেষে একটু করে আজ করুন যে সে কেমন দিন কাটিয়েছে, এই একটা ওয়ার্ড বা একটা লাইন তাকে অনেক বেশি সাপোর্ট করবে। ভাই এক্সপ্রেস আউটের কথা যেটা বললেন, তো ধরেন অনেকে এরকম সিচুয়েশন ফেস করে, যেমন ইনক্লুডিং মি। যেমন আমি যখন কোনো একটা সিচুয়েশনের কথা বলি, দেন বলে আরে তুই তো চিন্তা করতে করতে এরকম হয়ে গেছিস। এই যে মন্তব্য আসা, কিংবা কারো সিনিয়র কারোর কাছে যদি বলি যে আরে তুমি তো ভেবে ভেবে অসুস্থ হয়ে যেতেছো। তো এই ধরনের মন্তব্য যখন আসে, সেখানে আমি যখন হচ্ছে একটু সাপোর্টের জন্য কারোর কাছে বিষয়টাকে এক্সপ্রেস করতে যাই, তো দেখা যায় যে আরো বেশি আমার হচ্ছে ওইটা বেশি এফেক্ট করতেছে আমার মেন্টাল হেলথের ক্ষেত্রে। তো এই ধরনের মন্তব্য যারা করে, বা এই ধরনের মন্তব্য কিভাবে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এটা তো অবভিয়াসলি একটু মানে আমাদের সমাজের ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে এটা সঠিক। তো এই মন্তব্যগুলো অবভিয়াসলি একজন মানুষের লাইফে বা এখন আমাদের যে যেসব সুসাইডাল কেস করতেছে সেসব ক্ষেত্রেও দেখবেন যে তারা কিন্তু প্রথম কেসে কিন্তু সুসাইডে চলে যায় না বা এরকম একটা লার্জ স্টেপে চলে যায় না। ধীরে ধীরে যখন সে বুঝতে পারে যে হ্যাঁ তার আশেপাশে কেউ নাই, বা সে নিজেকে লোনলি ফিল করে, বা সে যখন সবকিছু মিলে পেরে উঠতে পারে না, তখনই হয়তো বা সেই সুসাইডের মতো এমন বড় স্টেপ নেই। তো দ্যাট মিনস যদি কোনো আমাদেরকে কোনো ফ্রেন্ড বা আমার কোনো ছোট বড় বা আমার ফ্যামিলি মেম্বার যখনই কি সে একটু বোঝাতে চাচ্ছে, নিজেকে এক্সপ্রেস আউট করতে চাচ্ছে, বা দিন শেষে সে নিজেকে একটু বলতে যাচ্ছে, তখন আমাদের মনে হয় সবাই এজ এ হিউম্যান বিং হিসেবে শোনা উচিত। এন্ড
ইভেন নিজের একটা এক্সপিরিয়েন্সও তার সাথে শেয়ার করা উচিত, যে আমিও হয়তো বা এমন একটা সিচুয়েশনের মধ্যে গিয়েছিলাম, আর যদি আমি তার চেয়ে বড় হই বা ছোট হই যেটাই হই, তখন সে একটু আশার আলো পাবে, বা সে তখন বুঝতে পারবে যে হ্যাঁ আমার মতো সেম আরো কয়েকজন মানুষ আছে। কিন্তু এখন যদিও বা যদি আমি সমাজের কাছ থেকে সেটা না পাই, যে হ্যাঁ সে আমাকে আমার আশেপাশের সিনারিও তেমন না, আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমি খুব বেশি ইজিলি টক আউট করতে পারতেছি না, বা আমার ফ্রেন্ডরাও তেমন সাপোর্টিভ না, সেক্ষেত্রে নিজের বন্ধু একটু নিজে হওয়া উচিত। এন্ড একই সাথে আপনার যেটা মনের ভালো লাগতেছে ওই টাইমে, সেটা হতে পারে আপনি একটু চেস করতে পছন্দ করেন, বা একটু মুভি দেখতে পছন্দ করেন, বা নিজেকে একটু সময় দিন, এন্ড নিজেকে সময় দিয়ে যে জিনিসটা আপনার খুব বেশি আপনাকে একটু ট্রিগার করে, আপনাকে ট্রিগার করে সেগুলো থেকে একটু দূরে থাকুন, এন্ড যেগুলো আপনাকে একটু ডোপামিন রিলিজ করতে ইজি করবে। ডোপামিন একটা হরমোন, যে হরমোনটা আপনাকে খুশি রাখে, তো সেই ডোপামিন রিলিজ করতে আপনাকে ইজি করবে, সেই ডোপামিন রিলিজের দিকে আপনি ধাবিত হন। তখন আর ওই নেগেটিভ কথার চেয়ে আপনি নিজের প্রতি নিজেকে একটু গুড ফিলিংটা কিছুটা হলেও দিতে পারবেন। সেটা হতে পারে নিজেকে একটা ছোট ট্রিট দেওয়ার মাধ্যমে। বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ ডিসঅর্ডার যেমন আছে, যেমন ধরেন অ্যাংজাইটি, ডিপ্রেশন, তারপর পিটিএসডি, এই যে ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল ডিসঅর্ডার যেগুলো আমরা দেখি, তো একজন মানুষের হচ্ছে কখন গিয়ে হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে কি ডিপ্রেশন হচ্ছে, আমরা আসলে ওই জিনিসটা যেহেতু আমাদের সোসাইটিতে ব্যাপারটা এখনো প্রপার ভাবে হচ্ছে এস্টাবলিশ না, তো আমরা কি আসলে ডিফারেন্সিয়েট করতে পারি না, বা কখন আমার হচ্ছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া দরকার, ওই ব্যাপারটা আমরা তখনও বুঝতে পারি না। তো কখন গিয়ে আমাকে বুঝতে হবে যে আসলে আমি অ্যাকচুয়ালি একটা ডিপ্রেশন ফেজে আছি, ওইটা আসলে ওইভাবে বোঝা যায় না যখন আমি আসলে আমার কাজে, বা আমি যখন আমার স্ট্রেস ফিল করতেছি, বা কখন আমার এনজাইটি হচ্ছে। এই যে ব্যাপারগুলো আসলে কখন বোঝা যাবে, বা কিভাবে এইগুলা থেকে নিজেকে আরো ভালো সুস্থ রাখা যাবে? থ্যাংক ইউ। এখন বর্তমান সময়ে এটা একটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু, যে হ্যাঁ আমি কি সবসময় কি ছোট একটা বিষয়ে বা বড় বিষয়ে কি আমি সাইকিয়াট্রিস্টের কাছে কখন যাব বা কোন সময় যাওয়া উচিত। ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয়, যেটা আমি একদম পিওর সাইকিয়াট্রিস্ট না, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমি আমার যেসব ফাইন্ডিং ছিল সেই ফাইন্ডিং এর বেসিসে যদি বলি, বাংলাদেশে এখন অনেক মানুষই অ্যাংজাইটি স্ট্রেস বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস এইসবের মধ্যে দিয়ে যায়। তো সেক্ষেত্রে যে কোনো ট্রমা হতে পারে, যেমন কোভিডের সময় আপনি অহরহ রিসার্চ দেখবেন, যেখানে বেশিরভাগ মানুষই আইসোলেটেড ছিল, বিদায় তাদের অ্যাংজাইটি, তাদের স্ট্রেস বা তাদের অন্যান্য অনেক ডিপ্রেশন বা অন্যান্য অনেক অনেক কারিকুলামের মধ্যে ব্যাঘাত ঘটছে। দ্যাট ইজ ওয়াই তারা অনেক মানুষই বাংলাদেশে প্রায় অনেক মানুষই অনেক পেজের মানুষই এক্সেপ্ট ওল্ড এন্ড চাইল্ড, কিছু কিছু চাইল্ডের ছাড়া, যারা মোটামুটি সিচুয়েশনটা তেমন একটা বুঝে না বা কম বুঝে, তো সেক্ষেত্রে তারা অনেকে এইসব ট্রমাটিক স্টেজের ভিতর দিয়ে গেছেন এবং মেন্টাল হেলথ প্রবলেমের মধ্যে গেছেন। তো তখন কি আমরা সবাই সাইকিয়াট্রিস্টের কাছে চলে গেছি? আমরা কি আবার নর্মাল লাইফে ব্যাক করতে পারি নাই? অবভিয়াসলি আমরা এখন নর্মাল লাইফে ব্যাক করতে পারছি, এন্ড আমরা সেক্ষেত্রে অনেক কিছু ওভারকাম করে গেছি। হয়তোবা অনেকের দরকার হয়েছে সাইকিয়াট্রিস্টের, যাদের এই ট্রমাটিক স্ট্রেসটা অনেক বেশি লং লাস্টিং হয়েছে। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলোকে মাপার কোনো খুব একটা এই যে কাটাছিড়া মেথড বা আপনার ব্লাড স্যাম্পল বা আপনার সোয়াব স্যাম্পল এরকম কোনো স্যাম্পল নাই। তো সেটাকে মাপার জন্য এমনি আমরা যারা রিসার্চ ফ্যাক্টরে আছি তারা কিছু কোয়েশনারির মাধ্যমে সেটাকে ডিফাইন করার চেষ্টা করি যে আপনার মেন্টাল স্ট্রেস কেমন। তো সেক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এন্ড স্ট্রেস এটা মোটামুটি সব মানুষের মধ্যে কমন। তো মানুষ যে কোনো সিচুয়েশনে অ্যাংজাইটি, স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে থাকতে পারে। এখন আপনার সেটা যদি এই অ্যাংজাইটি, স্ট্রেস এন্ড ডিপ্রেশন এটা যদি একটা ডিসঅর্ডারের মধ্যে চলে যায়, যেমন অ্যাংজাইটি, স্ট্রেস এন্ড ডিপ্রেশন এটা কিন্তু কোনো ডিসঅর্ডার না, মানে আপনি এমন না যে আপনি নর্মাল স্টেজ থেকে কোনো একটা একদম আহামরি ভিন্ন স্টেজে পৌঁছে গেছে। ডিসঅর্ডার বলতে যেমন বাইপোলার ডিসঅর্ডার হতে পারে, যে আপনি হঠাৎ করে অনেক ভালো একটা মুডে আছেন, আপনার হঠাৎ করে আবার খুব একটা খারাপ মুডে চলে গেছেন। তো এটা কিন্তু শুনতে যতটা ইজি লাগতেছে কিন্তু এতটা ইজি টার্ম না। আপনি আমি যদি একটু হেসেই বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই যে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন র্যাপ সিঙ্গার হানি সিং নাম, অনেকের সময় ব্লুটুথ এরার মধ্যে আমরা অনেকে শুনতাম, তো উনিও কিন্তু এই বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে দিয়ে গেছেন কয়েকদিন আগে। উনি রিকভার করছেন, ওনার অনেক ছোটখাটো ইউটিউব ভিডিওর মধ্যে আপনি দেখবেন যে উনি এই বিষয়ে অনেক কথা বলে, যে উনি বাইপোলার ডিসঅর্ডারের মধ্যে দিয়ে গেছেন। তো সেক্ষেত্রে বাইপোলার ডিসঅর্ডার এইসব ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যদি আপনি যান, তখন আপনি ইজিলি নিজেকে বুঝতে পারবেন যে আপনি নর্মালি যেরকম স্ট্রেস আউট থাকেন বা নর্মালি যেরকম ডিপ্রেশনের মধ্যে থাকেন, বাইপোলার ডিসঅর্ডার কিন্তু সেরকম না। তখন আপনার কন্ট্রোল বা ইমোশনের কন্ট্রোল আপনার নিজের মধ্যে থাকবে না। তখন এমন যে এখন যেমন ধরেন আপনি স্টেজে আসেন বা স্ট্রেসে আসেন, তখন আপনি ছোটখাটো কোনো একটা টাস্ক করলেন বা নিজের খুশির জন্য কিছু করলেন, তখন আপনি আবার ওভারকাম করে নিতে পারছেন। কিন্তু যখন আপনার নার্ভাস সিস্টেম আপনার নিজের কন্ট্রোলে নাই, তখন সেক্ষেত্রে আপনার বারবারই মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছে, বা বারবারই আপনি নিজেকে গুছিয়ে রাখতে পারতেছেন না। অনেক সেটা একটা লং সাস্টেন টাইম পর্যন্ত, সেটা 1 মাস হতে পারে বা 2-3 সপ্তাহ হতে পারে, তো বা 3-4 মাস হতে পারে। তখন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার একটা বাইপোলার ডিসঅর্ডার বা অন্যান্য কোনো ডিসঅর্ডার হয়েছে। তো সেক্ষেত্রে আপনার তখনই সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত।
বা আপনি তখন প্রথমে এক নর্মাল ডাক্তার দিয়ে শুরু করতে পারেন, তখন উনি আপনাকে সাইকিয়াট্রিস্ট রেফার করতে পারেন। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে যখন আপনি বুঝতেছেন যে আপনার ইন্দ্রিয় গুলা, বা আপনি যখন নর্মালি যেরকম স্ট্রেস আউট হওয়া বা নর্মাল ডিপ্রেশন থেকে যখন আপনি একটু ভিন্ন রকমের স্ট্রেস আউট বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন সেক্ষেত্রে আপনার নার্ভ আপনার নিজের কন্ট্রোলে নাই, এন্ড আপনি সেটাকে আপনার এক্সপ্রেশন গুলাকে আপনি নিজে কন্ট্রোল করতে পারতেছেন না, বা সেটা সবসময় অনেক সময় অনেক মাস ধরে এভাবে যাচ্ছে, দ্যাট ইজ তখন আপনি মনে করতে পারবেন যে আপনি কোনো না কোনো একটা ডিসঅর্ডারের মধ্যে আছেন, তখন আপনি সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে পারবেন, এন্ড সেই সময়টাই আপনার অনেক বেশি বেনিফিশিয়াল হবে। তবে বাহিরের কান্ট্রিতে যেটা হয়, যে বাহিরের কান্ট্রিতে বা সেটা হচ্ছে আমরা নর্মালি বা মাসে একবার, বা তারা ছোটখাটো কোনো সমস্যার মধ্যে দিয়ে গেল, এই যে আপনি যেটা বললেন যে শেয়ারিং এর জন্য মানুষ পায় না, তো ওই কান্ট্রি গুলোতে যেহেতু অনেক বেশি মানুষ নিজের ইফেক্টিভনেস চিন্তা করে, তো সেক্ষেত্রে খুব ক্লোজ বন্ধু পাওয়া অনেক একটু টাফ। বাংলাদেশের ক্ষেত্রে আমরা অনেক লাকি এনাফ যে আমাদের ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ, আমরা একসাথে থাকি, লার্জ ফ্যামিলি। আমরা যদিও বা এখন কিছু কিছু ক্ষেত্রে একটু সিঙ্গেল ফ্যামিলির দিকে যাচ্ছি আমরা অনেক ক্ষেত্রেই, তবুও আমরা মোটামুটি একটু ফ্রেন্ডরা, আত্মীয় স্বজনরা কিছুটা হলেও সময় দিই একে অপরকে, বা টুকটাক মোবাইল ওভার দ্য ফোনও কথা হয়। তো সেক্ষেত্রে বাহিরের কান্ট্রিতে ওরা মান্থলি একবার বা 3 মান্থে একবার একটা মেন্টাল হেলথ চেক আপ, একটা সাইকিয়াট্রিস্টের কাছে চেক আপের জন্য যায়, অ্যাজ লাইক এস যেরকম ওরা ডেন্টিস্টের কাছেও মাসে একবার বা 2 মাসে একবার যায়। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু এখনো এই কালচারটা রেডি হয় নাই। রেডি হতে পারলে অবভিয়াসলি আমার সহ বাকি যারা মেন্টাল হেলথে কাজ করেন সবারই অনেক ভালো লাগবে, এন্ড মানুষের মেন্টাল হেলথ ইস্যুটাও অনেক বেশি ভালো টিকে থাকবে। তবে আমার কাছে মনে হয় এখন বাংলাদেশে হোপফুলি এতটা ওয়েল ডেভেলপ না যে মেন্টাল হেলথ ইস্যুতে একদম এতটা বেশি হাইলি ফোকাস বা হাইলি এত বেশি পলিসি মেকিং করবে। তো তার জন্য বাংলাদেশের আরো অনেক থিঙ্কিং ইস্যু আছে, প্রবাদী আছে বা ইয়ে আছে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ন্যাশনাল পর্যায়ে থেকে কোনো পলিসি আসতে একটু অবভিয়াসলি লেট আছে, এবং ন্যাশনাল পর্যায়ে থেকে আপনার একটা সেট আপ রেডি হতে, যে 2 মাসে একবার মাসে একবার আপনি সাইকিয়াট্রিস্টে যাবেন, সেটার জন্য অনেক বেশি লেট আছে। তো দ্যাট ইজ ওয়াই আপনার প্রথমে নিজেকে কিছুটা বোঝা উচিত। আর যখন ওই যে ডিসঅর্ডার পেজে চলে যাবে, তখন কিন্তু আর নিজেকে বোঝার মতো সেই পেজে নাই, তখন আপনার নিজের বন্ধুকে দেখে বা তার বিহেভিয়ার অনেক কয়েক মাস ধরে আপনি অবজার্ভ করতেছেন যে সে আগে যেমন ছিল তেমন আর নাই, বা সেটা সার্টেন মোমেন্টের জন্য না, একটা লং রান মোমেন্টের জন্য, লং রান পিরিয়ডের জন্য, তখন সেক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্রেন্ডকে আপনার অবভিয়াসলি একটু নিজে থেকে এগিয়ে এসে একজন সাইকিয়াট্রিস্ট যদি আপনি দেখাতে পারেন, অবভিয়াসলি সেটা অনেক তার জন্য হেল্পফুল হবে and তার জন্য বেনিফিশিয়াল হবে। দেখেন, বর্তমানে তরুণদের মধ্যে কিন্তু আমরা অনেক দেখি, অনেকে হচ্ছে বলে যে আমি ডিপ্রেশনে আছি, আমার খুব অ্যাংজাইটি ফিল হইতেছে, এইরকম যে কথাবার্তাটা আসতেছে, বা তরুণদের হচ্ছে এই যে মেন্টাল প্রেশার যে বেড়ে যাচ্ছে, এই মেন্টাল প্রেশার বেড়ে যাওয়ার প্রধান কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, অ্যাজ এ ইয়ট হিসেবে আমিও অনেক সময় এই কোয়েশ্চেনটার সম্মুখীন হয়েছি, বা আমার নিজেরও মনে মনে অনেকবার এই কোয়েশ্চেনটা আসছে। তো হোপফুলি আমি মনে করি যে একজন তরুণ বা একজন তরুণী এখন বর্তমান সময়ে অনেক মেন্টাল প্রেসারে যাওয়ার পিছনে বা ডিপ্রেশন বা অ্যাংজাইটির পিছনে অনেক ছোটখাটো কারণ আছে। ফার্স্ট অফ অল, একটা কারণ হতে পারে তার সে যদি একাডেমিক ওয়েতে আগায়, তো সেক্ষেত্রে একাডেমিক প্রেসার থাকতে পারে সেটা। তো সেকেন্ডলি, এখন আমরা বর্তমান সময়ে অনেক বেশি সোশিয়ালি অ্যাডিক্টিভ, এন্ড এই কারণটা একটু নোট রাখা উচিত, বা আমাদের মনে রাখা উচিত। সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের কোনো একজন ফ্রেন্ডকে দেখি যে সে এটা অনেক ভালো একটা লাইফ লিড করতেছে, আমার বর্তমান ক্ষেত্রে আমি সেটা পাচ্ছি না, যখন আমরা এই যে কম্পারিজমের ফেজটাতে চলে আসি, যেটা এখন বর্তমান সময়ে সবচেয়ে বেশি হাইলি দেখা যায় আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় আমার বন্ধু ও সাস্তে বসে 3.9 সিজি উঠাচ্ছে, আমি এখানে বসে 3.4 বা 3.5 আটকায় আছি, তখনই আমাদের মাথায় একটা কম্পারিজমের ব্যাপারটা চলে আসে, আর আমরা নিজেকে কম্পেয়ার করতে থাকি আর নিজেকে নিজে অনেক ব্লেম দিতে থাকি। তো নিজেকে নিজে যখন অনেক বেশি ব্লেম দিই, তখন আমার শরীরও বা আমার মনও নিজেকে সেই লো ফিল করতে থাকে, কারণ আপনার ব্রেনটাকে এভাবে ডেভেলপ করা বাই গড বা বাই আল্লাহ, যে আপনি নিজেকে যেটা ভাববেন আপনি সেটা নিয়ে অনেক বেশি, আপনি নিজেকে সেভাবেই গড়ে তুলতে পারবেন। আপনি যদি নিজেকে মনে করেন যে আজকে থেকে আমি গুগলের সিইও, তার মতোই আমি লাইফ লিড করবো, তো অবভিয়াসলি আপনি পরের দিন থেকে তার মতো ফুললি লাইফ না হলেও তার মতো অ্যাটলিস্ট পটেনশিয়ালিটিটা আপনি নিতে পারবেন। আর যদি আপনি নিজেকে বারবারই এরকম ছোট ছোট ভাবে জিজ্ঞেস করে তাকে যদি একটু ডাউট করতে থাকেন যে তুমি পারতেছো না, কেন পারতেছো না, এই কারণগুলো যদি বারবার জিজ্ঞেস করতে থাকেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার বডিও আপনার সাথে, বা আপনার এফিসিয়েন্সিও আপনার সাথে, বা আপনার ব্রেনও আপনার সাথে সেই সঙ্গটা দিচ্ছে না। তো এই যে সোশ্যাল মিডিয়া এডিকশন, সে এডিকশন পর্যায়টা ওয়ান অফ দ্য বেস্ট রিজন আমার মতে, যে বর্তমান সময়ে। এন্ড তাছাড়া এখন বর্তমান সময়ে একই রিজনের সাথে আরেকটা বেশি কানেক্টেড, সেটা হচ্ছে প্রপার স্লিপ। তরুণদের মধ্যে কিন্তু প্রপার স্লিপ টা অনেক এখন কমে গেছে বললেই চলে, 6 ঘন্টার কম, বা যারা আবার একটু ঘুমায় তারা অনেক বেশি ঘুমায়, যেদিন ঘুমায় সেদিন 10 ঘন্টারও বেশি। তো সেক্ষেত্রে এই যে একটা সাইকেলটা মেনটেন করা, স্লিপ সাইকেল, সেই সাইকেলটাও তরুণদের মধ্যে এখন আমার মতে অনেক কম। তো দ্যাট ইজ ওয়াই এটাও একটা বিগ ফ্যাক্টর যে মেন্টাল হেলথ ইস্যুর জন্য। তাছাড়া বর্তমান সময়ে তরুণরা এখন যেরকম আমরা ফ্রেন্ড, সো কল ফ্রেন্ড হিসেবে আমরা যেরকম দেখি, কিন্তু সেই ফ্রেন্ডের সাথে আপনি যেটা বললেন খুব বেশি এক্সপ্রেস আউট করা যায় না, এখন আমরা বেশি সোসাইটি মেনটেন করার
পথে নাই, আমরা যার যার ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করতেছি বা ইন্ডিভিজুয়াল চিন্তা ভাবনা করি যে নিজে ভালো থাকলেই হবে, আশেপাশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারলে হবে। তো এই যে সোসাইটি হিসেবে কাজ না করা বা একজন আরেকজনকে সাপোর্ট না করা খুব বেশি, তো সেটাও একটা মেইন রিজন হিসেবে কাজ করতে পারে। তো আমার মনে হয়, আর সেকেন্ডলি আরেকটা মেইন রিজন হতে পারে বা থার্ডলি আরেকটা মেইন রিজন হতে পারে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কারণ এই যে মেন্টাল হেলথের সাথে ফিজিক্যাল হেলথ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি অ্যাসোসিয়েটেড। কারণ আপনি যত বেশি একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, আপনি তখন দেখবেন হচ্ছে যে আপনি একটু নিজেকে কোপ আপ করতে পারতেছেন এবং আপনার মেন্টাল হেলথ অনেক ভালো থাকে। এন্ড অনেকজন অনেক বড় বড় মেন্টাল হেলথ স্পেশালিস্ট বা সাইকোলজিস্ট বলে যে আপনি যদি নিজেকে একটু স্ট্রেস আউট ফিল করেন, বর্তমান সময়ে ধরেন আমি এখন আপনার সাথে কথা বলার সময় একটু স্ট্রেস আউট ফিল করতেছি বা আমি একটু লো ফিল করতেছি, তখনই ওরা সাথে সাথে বলেন যে আপনি একটু দাঁড়ায় যান, দাঁড়ায় গিয়ে আপনি একটু টুকটাক একটা ওয়াক নেন বা 2 মিনিটের একটা ওয়াক নেন। আপনার অর্ধেক স্ট্রেস ওখানে শেষ ওয়াকের সাথে। কারণ আপনার যখন বডি যখন একটু ফিজিক্যালি অ্যাক্টিভ হয়ে উঠবে, তখন আপনার মেন্টালি তখন ব্রেন মনে করবে যে হ্যাঁ, ও এখন একটা স্টেজে আছে, যে স্টেজে আমার এখন একটু কিছু করা উচিত, মানে কিছু না কিছু কাজের মধ্যে থাকা উচিত, যেটাকে অনেক সময় ফ্লাই অ্যান্ড ফাইট মুভ যেটা বলি। যে হ্যাঁ, দেখবেন আপনার সামনে যদি এখন একটা বাঘ চলে আসে, তখন কিন্তু আপনি সেই সময় ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এই ওয়ার্ড গুলো ভাবার আপনার সময় নেই, আপনার একটু চিন্তা করবেন যে কিভাবে আমি বাঁচতে পারি। তখনই আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন, তখন আপনার ফ্লাই অ্যান্ড ফাইট মোডটা অন হয়ে যাবে ব্রেনের। দ্যাট ইজ তখন আপনার ব্রেন ওই অ্যাংজাইটি বা স্ট্রেস থেকে কোপ আপ করে বা কাট আউট করে নর্মাল একটা ফেজে কিছুটা হলেও ফিরে আনার চেষ্টা করবে। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও তরুণদের মধ্যে এখন আগের চেয়ে অনেক কম, যেহেতু মোবাইল ফোনের কারণে বলেন বা অন্যান্য কারণে বলেন বা ওভারলোড অফ প্রেশার, ওয়ার্ক প্রেশারের কারণে বলেন, এই কয়েকটা কারণে হোপফুলি তারা এখন বা মেবি তারা এখন কিছুটা মেন্টাল হেলথ কার্মের সাথে তুলনামূলক বাকিদের চেয়েও বেশি ভুক্তভোগী। ওকে, তো আমরা সেক্ষেত্রে তাহলে হোপফুলি এটা বুঝতে পারি বা এটা মনে করতে পারি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আপনার ওয়ান অফ দ্য বেস্ট রিজন মেন্টাল হেলথটাকে কোপ আপ করার জন্য। তো আমি আহ্বান করবো সবাইকে যাতে তারা অ্যাটলিস্ট দিনের একটা মেসিভ টাইম বা একটা মিনিমাম টাইম, যে যেভাবে পারি সেভাবে 2 থেকে 3 আওয়ার বা 1 থেকে 2 আওয়ার হলো ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা। নট অনলি সেটা ক্রিকেট খেলতে হবে বা ফুটবল খেলতে হবে, সেটা একটা ছোট একটা গার্ডেন ওয়াক হতে পারে, বা একটু যারা হলে থাকেন হলের নিচ থেকে একটু হেঁটে আসতে পারেন, যারা বাসায় থাকেন বাসার নিচ থেকে হেঁটে আসতে পারেন। এই যে একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, এটা আপনাকে মেন্টাল হেলথ সিচুয়েশনটিকেও ভালো রাখবে, একই সাথে আপনার ফিজিক্যাল হেলথও ভালো রাখবে। হ্যাঁ, আপনি আমরা যারা হচ্ছে বর্তমানে একাডেমিকে আছি, অনেকেই রেগুলার বেসিসে না হোক কিছুদিন পরে পরে হলো হয়তো আমরা নিজের একটু স্ট্রেস ফিল করি বা একটু হলো ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়, একটা ফেজ যায়। আমি যত জানি পুরো আন্ডার গ্রাজুয়েট লাইফে আমারও তো শেষ দিকে, আপনারও প্রায় শেষ দিকে হয়ে যাচ্ছে। তো নিজে যখন এরকম কোনো সিচুয়েশনে থাকেন, তখন নিজেকে কিভাবে হচ্ছে ওই ওই ফেজ থেকে বের করে অথবা আপনাকে যদি এইভাবে জিজ্ঞেস করে যে নিজের হচ্ছে মেন্টাল হেলথের যত্ন নেওয়া, সেটা হচ্ছে আপনি কিভাবে নেন? হ্যাঁ, ভাই আমিও আপনার সাথে একদম ফুললি একমত যে আমি নিজেও বা আপনার ক্ষেত্রেও অনেক সময় অনেক ফেজে হোপফুলি আমরা স্টেজের মধ্যে দিয়ে গেছি বা আমি অবভিয়াসলি গেছি। তো সেক্ষেত্রে এখন আমি যদি আপনাকে একটু ছোট একটা গল্প শেয়ার করি, যখন আমি বর্তমানে পড়াশোনার সুবাদে ঢাকা, তো আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম। তো আমার হোম ডিস্ট্রিক্ট থেকে আমার পড়াশোনার যে জায়গা বা যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা অনেক দূরে। তো আমি যখন ফার্স্ট এর দিকে আসি, আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন অবভিয়াসলি আমার এখানে তেমন কোনো পরিচিত কেউ নাই। তো আমি খুব বেশি নিজেকে একটু লোনলি ফিল করা থাকতাম বা একটু ভাবতাম যে হ্যাঁ, ফ্যামিলি থেকে যদি কাছে থাকতাম তাহলে হোপফুলি আমার জন্য একটু ভালো হতো, বা চট্টগ্রামের কালচার আর থাকায় মানিয়ে নেওয়া একটু আমার জন্য টাফ ছিল। তো আমি মনে করি যে তখন আমার জন্য যে জিনিসটা খুব বেশি ওয়ার্কআউট করছে, সেটা হচ্ছে যে আমি নিজেকে একটু এক্সপ্রেস আউট করে নিজের অনেক ফ্রেন্ড বানানোর চেষ্টা করছি বা অনেক সিনিয়র বানানোর চেষ্টা করছি, যারা আমাকে সেই সময় রাতের বেলা বসে একটু করে বলবে, ক্লাস শেষে এসে বলবে যে আচ্ছা রিয়ান একটু চা খাই, একটু কথা বলি, বা আমিও তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবো। তো এই যে তাদের সাথে যে আমার ভালো সম্পর্ক, বা কোথাও একটু ছোটখাটো একটু ঘুরে আসা, বা একটু করে সেটা ক্যাম্পাসেই হোক বা একটু দূরে হোক ঘুরে আসা, তো সেই বিষয়গুলো আমার জন্য অনেক বেশি কিক আপ করতো বা আমার জন্য অনেক বেশি ওয়ার্কআউট করতো। আই হোপ সো একটা যে ইয়ুথ হিসেবে বা বর্তমান সময়ে যারা মানুষ আছে, তাদের ক্ষেত্রেও এই একই টার্ম গুলো অনেক বেশি ওয়ার্কআউট করে। তো আমার ক্ষেত্রে আমি যখন একটু মেন্টালি স্ট্রেস ফিল করি, সেটা ওয়ার্ক লোডের কারণে হতে পারে বা একাডেমিক প্রেশারের কারণে হতে পারে, তখন আমি দুইটা কাজ করার চেষ্টা করি। একটা একটা হচ্ছে সেটা হচ্ছে একটা কোনো ভালো মুভি দেখা, সেটা আমার ক্ষেত্রে ওয়ার্কআউট করে, আপনার ক্ষেত্রে ওয়ার্কআউট নাও করতে পারে। এটার জন্য আমি মেইনলি সাজেস্ট করবো এটা, যে যে কাজটা আপনার করতে ভালো লাগে, যেটা আপনাকে ডোপামিন রিলিজ করে। তো আপনি যেহেতু এতদিন নিজের সাথে আছেন, তো অবভিয়াসলি আপনি সবচেয়ে ভালো জানেন, and আপনি জানেন যে আপনাকে কি কাজ করলে একটু কিক আউট করবে। সেটা ড্রয়িং হতে পারে, বুক পড়া হতে পারে, বা সেটা অন্য একটা মুভি দেখা হতে পারে, তো বা একটা ভালো একটা গান শোনাও হতে পারে, অর আরো কোনো মেডিটেশনও হতে পারে। তো মেডিটেশন ওয়ার্কটা মেন্টাল হেলথের জন্য অনেক বেশি কানেক্টেড। মেডিটেশনকে অনেকে অনেকভাবে ডিফাইন করে, তবে আমি বলবো মেডিটেশনটা হচ্ছে আলটিমেটলি এমন একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে আপনি শুধুমাত্র আপনার মনের সাথে খুব ক্লোজলি কথা বলতে পারেন।
তো সেক্ষেত্রে মেডিকেশন অনেকটা প্রেয়ারের সাথেও একসাথে আপনি কানেক্ট করতে পারবেন। প্রেয়ারের সময় আমরা কিন্তু আশেপাশে সব চিন্তা বাদ দিয়ে একদম নিজেকে আত্মস্থ করে, মনকে আত্মস্থ করে একদম আমাদের গড আল্লাহর প্রতি বা অন্যান্য ধর্মের গডের প্রতি আমরা নিজেকে সমর্পণ করি। তো সেক্ষেত্রে আমাদের মনটা একদম একটা বিন্দুতে এসে মিলিত হয়। তো সেই সিচুয়েশনটা ওয়ান কাইন্ড অফ মেডিকেশন বা বেস্ট মেডিকেশন বলা যায়। তো এই আমার ক্ষেত্রে এটা ওয়ার্কআউট করে যে একটা মুভি দেখা, এন্ড একই সাথে যখন একটু বেশি ওয়ার্কলোড পড়ে, যেমন সেটা আপনি যেটা মিন করতে যাচ্ছেন, হোপফুলি আপনার মনের যেটা মেইন ভাষা সেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষার সময় বা কোনো একটা মেইন পরীক্ষার সময় বা কোনো একটা সিটির সময়। তো অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রেও দেখবেন যে তারা পরীক্ষার শেষে পরীক্ষার সময়টা একটু মোটামুটি নিজেকে কুল রাখার চেষ্টা করে যে হ্যাঁ পরীক্ষাটা দিতে হবে বা এবার ভালো করতে হবে, কিছুটা হলো একটু হলো স্ট্রেস যায়, কিন্তু স্ট্রেসটাকে ওই যে আবার নর্মাল লাইফে ফিরে আসার জন্য তারা একটা ছোটখাটো একটা ট্যুরের আয়োজন করে, সেটা ট্যুরে হোক কাজে হোক। তো আমাদের ক্ষেত্রে অনেকে হয়তো বা সেটা ওয়ার্কআউট করে না বা অনেকে হয়তো বা যেতে পারে না, কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা চেষ্টা করি যতটুকু হোক একটা ছোট বা বড় ট্যুর দেওয়ার। তো আমি কিছুটা হলো মানে ফুললি হাইলি ভ্রমণ পিপাসু মানুষ না, তবে সময়ে সময়ে ভ্রমণ পিপাসু মানুষ, এই আর কি। হ্যাঁ, এখন যে আপনার থেকে যে বিষয়টা নিয়ে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে মেন্টাল হেলথ নিয়ে কি ধরনের পরিবর্তন দরকার। কারণ আপনি একটু আগে যেটা বললেন যে আমাদের সেমিস্টার ফাইনাল হোক বা ভাইবা এগুলোতে কিন্তু যখন আমরা বের হই তখন আমি নিজে আমার এক ফ্রেন্ডকে দেখেছি যে কিনা টানা এক সপ্তাহ কারোর সাথে রুম থেকে বের হচ্ছে না, এক সপ্তাহ কারোর সাথে কথা বলছে না, জাস্ট বিকজ ওকে ভাইবাতে অনেক পরিমাণে অপমান করা হয়েছে এবং অনেক কোয়েশ্চেন আনসার সে ভালো দিতে পারে নাই। যেভাবে যেভাবে এক্সপেক্টেড ছিল সেটা ওর এক্সপেক্টেড অনুযায়ী সেটা ফিল আপ করতে পারে না, জাস্ট বিকজ এই কারণে। এইখানে আমার কাছে মনে হয় যে আমাদের মেন্টাল হেলথ নিয়ে প্রপার যে নলেজ থাকা দরকার সেই নলেজটা না থাকার কারণে আমরা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় অনেক বেশি ডিপ্রেশনে চলে যাই। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য এখন আমার কাছে আপনার কাছে এটা জানতে চাইবো, যেমন ধর মেন্টাল হেলথ নিয়ে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আসলে কি ধরনের পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করছেন? শিক্ষা ব্যবস্থার মধ্যে মেন্টাল হেলথ আনা বা সেই বিষয়ে মানে যারা হচ্ছে এখন যারা লার্নিং ফেজে আছে তাদেরকে জানানো। আমি এটাকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে যারা এখন ইউনিভার্সিটি লেভেলে আছেন, আর একটা হচ্ছে যারা স্কুল লেভেলে আছেন তাদের জন্য। স্কুল লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে মেন্টাল হেলথ সিচুয়েশনটা হয়তো বা এতটা বেশি চলি শোনা যায় না, বা তারা সেটাকে এক্সপ্রেস আউট করতে পারে না, অথবা তারা তখন অনেক বেশি অ্যাক্টিভ থাকেন বা তারা তখন নিজেদের মধ্যে নিজেদের ফ্রেন্ড সার্কেল তখন অনেক বিরাট থাকে। হয়তোবা তখন একটু মন খারাপ বা স্ট্রেস আউট হতে হলে সেটা একটা ছোট কলমের জন্য বা টিফিন বক্সের জন্য এরকম হতে পারে, কোনো একটা লং লাস্টিং কিছু না, বা তারা খুব একটা সার্টেন একটা গণ্ডির মধ্যে থাকে যে আমার বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে, তারপর আমি 1 মাসের একটা ছুটি পাবো বা 15 দিনের একটা ছুটি পাবো, তখন লাইফটা খুব ইজি থাকে। কিন্তু তখন থেকে আমি মনে করি যে মেন্টাল হেলথের কিছু টার্ম গুলো তাদেরকে পরিচিত করানো উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে এই সিচুয়েশন আসতে পারে হয়তো বা তোমার লাইফে, এখন হোক বা ক্লাস 10 বা ক্লাস 9 তখন হোক। তখন হয়তো বা তুমি সেটাকে কিভাবে কোপ আপ করবা বা কিভাবে তুমি সেটাকে মানিয়ে নিবা, অথবা সেটা হতে পারে কিছু মেডিকেশনের কিছু ট্রিক্স। তো আমি মনে করি এখন বর্তমানে যে শারীরিক শিক্ষা যেটা বাচ্চাদের একটা বই আছে, যেটা আমাদের সময় ছিল এখনো আছে, আগে মাঝখানে কিছুদিনের জন্য অফ ছিল, এখন আবার কারিকুলামে আবার অ্যাড করা হয়েছে। তো সেক্ষেত্রে শারীরিক শিক্ষা বইয়ে একটা ডেডিকেটেড চ্যাপ্টার হয়তো বা যদি মেন্টাল হেলথের জন্য থাকতো। আমার যতটুকু জানা আছে, মানে অনেক কিছু নিয়ে কথা বলা হয়েছে ওখানে, তবে ডেডিকেটেডলি মেন্টাল হেলথ নিয়ে কোনো কথাবার্তা নাই আর কি। তো সেক্ষেত্রে স্কুল লেভেলের স্টুডেন্টরা সেটা নিয়ে জানতো। And একই সাথে স্কুলে যে একটা পিটি পিরিয়ড যেটা বলে, অনেক স্কুলে বিশেষ করে প্রাইভেট স্কুল গুলাতে ভালো মতো সেটা কিছুটা হলেও মানা হয়। পাবলিক স্কুলের ক্ষেত্রে হোপফুলি বাংলাদেশের সিচুয়েশন এতটাও ভালো না, যে পিটি পিরিয়ডে অন্য একটা ক্লাস থাকে বা পিটি পিরিয়ডে বাচ্চারা নিজেদের মধ্যে একটু ঘোরাঘুরি করে। তো পিটি পিরিয়ডটাকে একটু ভালোভাবে যদি কাজে লাগানো যেত, সেটা হতে পারে কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, হতে পারে বাস্কেটবল গেম, হতে পারে ক্রিকেট গেম, মানে যেটা স্কুল কর্তৃক বা একাডেমিক লাইফের সাথে কানেক্টেড, একই সাথে সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে এনশিওর করে। যখন আপনি পিটি পিরিয়ডে বাচ্চাদেরকে ছেড়ে দেন তখন হয়তো বা 2-3 জন, 4-5 জন, 10 জন, 6 জন খেলে, কিন্তু ওই যে একজন যে ক্লাসরুমের মাঝখানে বসে আইসোলেটেড ফিল করতেছে তাকে কিন্তু আপনি প্লে গ্রাউন্ডে নিয়ে আসতে পারতেছেন না। কিন্তু যখন সেটা একটা একাডেমিক ওয়েতে চলে আসবে পিটি পিরিয়ডটা, বা তার উপর যখন একটা একজন আলাদাভাবে টিচার অ্যাসাইন করা থাকে যদিও, বা তিনি যখন অনেক বেশি এটাকে সিরিয়াসলি নিবেন, তখন সেক্ষেত্রে প্রতিটা বাচ্চাই কিন্তু তখন পার্টিসিপেট করার জন্য সে বাধ্য, বা টিচারও সেই ক্ষেত্রে তাকেই নিয়ে আসার জন্য, তাকে একটু সমাজের কাছে নিয়ে আসার জন্য তখন সে বাধ্য। তো দ্যাট ইজ ওয়াই তখন তারা হোপফুলি এই সিচুয়েশনটা বুঝতে পারবে, তখন সেই ক্ষেত্রে তখন তার যখন লাইফের সামনের দিকে যখন এই সিচুয়েশন গুলো আসবে তখন সেটা
সে মানিয়ে নিতে পারবে। তো আমি মনে করি যে স্কুল লাইফ থেকেই এই মেন্টাল হেলথ প্রবলেমের উপর বা মেন্টাল হেলথ সিচুয়েশন গুলো কেমন, সেটাকে কোপ আপ কেমন করতে পারবে সে বিষয়ে কোনো না কোনো একটা ডেডিকেটেড চ্যাপ্টার থাকা উচিত। এখন যদি আমরা আমাদের সিচুয়েশনে আসি, যারা ইউনিভার্সিটি লেভেলে আসছি বা কলেজ লেভেলে আসি, যারা মেন্টাল হেলথ টার্ম গুলো বুঝতেছি, বা সবচেয়ে বেশি মেন্টাল হেলথের যারা বাড়ি থেকে একটু দূরে চলে আসে কলেজে বা ইউনিভার্সিটিতে, তারা যখন মেন্টাল হেলথ টার্ম গুলোর সাথে একটু পরিচিত হয় বা একটু ভুক্তভোগী হয়, তো আমি মনে করি যে ইউনিভার্সিটি লেভেলে কয়েকটা বিষয় থাকা উচিত বা কারিকুলামের ক্ষেত্রে। সেটা হচ্ছে আহ আমাদের ইউনিভার্সিটি লেভেলে কারিকুলামের মধ্যে অবভিয়াসলি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আমাদের আছে, সব কিন্তু সকল ইউনিভার্সিটিতে আছে, কিন্তু সেটা খুব বেশি বাধ্যতামূলক না যে আপনার করতেই হবে এমন না। তো আমি মনে করি যে সেটা যদি একটু করে একটা এভাবে করা যায় যে একজন স্টুডেন্টের একটা হলেও কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ক্লাবের সাথে যুক্ত থাকতে হবে, বা একটা হলেও কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কোনো একটা কিছু তাকে গ্রো আপ করতে হবে, যেটা সেক্ষেত্রে মানে কিছুটা হলেও যদি বলে আর কি। তো সেক্ষেত্রে তখন যারা করতে চায়ও না তারা যাতে একটু সেই ক্ষেত্রে অ্যালাইন করতে পারে। এন্ড একই সাথে সেটা হচ্ছে আমি মনে করি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকেও একটু অনেক বেশি জোর দিতে হবে। সেটা ইউনিভার্সিটি কর্তৃক হোক, ইউনিভার্সিটি কর্তৃক বা ইনস্টিটিউশন কর্তৃক, তারা অনেক রকম গেমস আয়োজন করে, কিন্তু আমি ওটাই মিন করতে যাচ্ছি যে গেমস যখন আয়োজন করে তখন আপনি ঘুরে ফিরে দেখবেন যে সব একই শিক্ষার্থী, যে বাস্কেটবল খেলতেছে সে হ্যান্ডবল এসে খেলতেছে, কিন্তু ওই যে যে ছেলেটা ক্লাসে বা হলের মধ্যে বসে আছে, একা শুয়ে আছে বা একা লোনলি ফিল করতে, তাকে কিন্তু আপনি প্রেস আউট করে নিয়ে আসতে পারতেছেন না। তাই এক্ষেত্রে আপনি যদি একটু সকলকে যদি একটু নির্দেশনা দিয়ে বা সকলের প্রতি ফোকাস রেখে যদি আপনি সেই গেম গুলোকে ডিজাইন করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে হোপফুলি ভালো হবে। এন্ড একই সাথে আপনি দেখবেন যে ভারতের কোটা বা ওই ক্ষেত্রে কোটা, যেখানে হচ্ছে আপনার আইআইটি কোর্সটি নেওয়া হয় আর কি, ওই এরিয়াটা ওখানে কিন্তু ডিপ্রেশন লেভেল অনেক হাই, কিন্তু তারাও দেখা যায় যে ওখানে যেসব বিল্ডিং গুলো আছে বা যেসব হোস্টেল গুলো আছে সেই ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার জন্য ওরা উইকলি একটা সেশনের আয়োজন করে, গেমিং সেশন। তো আমি মনে করি যে আমাদের ইউনিভার্সিটিও যদি এরকম একটা হল কর্তৃক কমন রুমের মধ্যে উইকলি একটা সেশনের আয়োজন করা যেত বা উইকলি একটা গেমস আয়োজন করা যেত, তখন তারা হোপফুলি স্টুডেন্টটা হলের রুমে বসে নিজেকে লোনলি ফিল করতেছে বা নিজেকে এক্সপ্রেস আউট করতে পারতেছে না, সবাই আপনার আমার মতো না, সবার সিচুয়েশন এক থাকবে না, তো সেক্ষেত্রে তখন সে ওই সপ্তাহের একদিনটা তার সাথে যারা কাউন্সিলিং এ থাকবেন তাদের সাথে কথা বলতে পারবেন, এবং যারা ওই গেমিং বা অন্যান্য কোনো পার্টিসিপেশনের মাধ্যমে তারা নিজেকে একটু বেটার লাইফ বা বেটার লাইফ স্টাইলের দিকে যাইতে পারবে। তো আই থিঙ্ক এটা ওয়ার্ক আউট করবে। উম, ভাই, আমরা একেবারে আমাদের আজকের পডকাস্ট একেবারে শেষ দিকে চলে এসেছি। তো সব শেষে আপনার কাছ থেকে একটা কোশ্চেন যেটা থাকবে আমার, সেটা হচ্ছে যারা সোশিয়ালাইজেশন ব্যাপারটা, যেমন কেউ হচ্ছে খুব একা থাকতে পছন্দ করে, আবার কেউ হচ্ছে খুবই এক্সট্রোভার্ট, যে কিনা সবার সাথে মিশে থাকতে পছন্দ করে। এই ধরনের মানুষদের জন্য কি মেন্টাল হেলথে, যারা খুব একা থাকে তাদের কি মেন্টাল হেলথের ব্যাপারটা খুব বেশি ভাবে ইম্প্যাক্ট ফেলে, কিনা যারা এক্সট্রোভার্ট তাদেরকে একটু হালকা কম ভাবে ইম্প্যাক্ট ফেলে তাদের লাইফে? এন্ড অলসো আমি আর তার সাথে আরেকটু অ্যাড করবো, যেটা হচ্ছে যেটা আপনি আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আসলে আমাদের ঠিক কতটা গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে আমাদের আসলে কতটুকু নিয়ে, এটা নিয়ে কতটুকু আলোচনা করা উচিত, বা কোনো আলোচনার কোনো লিমিট থাকা উচিত কিনা? ওকে, আমি যদি প্রথম প্রশ্নের দিকে আসি যে মেন্টাল হেলথ আসলে এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, বা যারা একটু নিজেকে চুপ করে কুস্তি মেরে রাখতে চায় বা যারা একটু নিজেকে এক্সপ্রেস আউট করতে চায়, তাদের দুজনের মধ্যে কিভাবে সেটা অ্যালাইন করে? হ্যাঁ, রিসার্চের ডাটা এটাই বলে যে যারা একটু আইসোলেটেড থাকে বা আহ, যেসব হিউম্যান বা যেসব বাচ্চা বা যেসব অ্যাডাল্ট আইসোলেটেড থাকে, তাদের মেন্টাল হেলথ এসব প্রবলেমের দিকে যাওয়ার পসিবিলিটিটা অনেক হাই, বা তাদের রেটটা অনেক হাই, বা তাদের প্রিভিলেন্স রেটও অনেক হাই কম্পেয়ার টু যারা নিজেকে এক্সপ্রেস আউট করতে পারে। ওই যে আমি যে প্রথম দিকে যেটা বলতেছিলাম, যে নিজেকে একটু এক্সপ্রেস আউট করা বা নিজের সেই জিনিসগুলোকে আপনি যখন কনভার্ট করে, যারা এক্সট্রোভার্ট হয় তারা কি যেসব বিষয়ে সব বিষয়ে সে নিজের একটা মতামত রাখতে চায় বা নিজে একটু খোলামেলা সব জায়গায় একটু সবকিছুতে সে পার্টিসিপেট করতে চায়, যখন সে অনেক কিছু নিয়ে পার্টিসিপেট করতে চায় তখন সেক্ষেত্রে সে অনেক বেশি আহ ওই যে একটু কোনো ছোটখাটো প্রবলেম সেটা নিয়ে ভাবার খুব একটা বেশি সময় পায় না। আপনি আমাকে প্রথমে একটা কোশ্চেন করছিলেন যে আমি কিভাবে একটু নিজেকে মেন্টাল হেলথ সিচুয়েশন গুলা থেকে একটু আলাদা রাখার বা একটু ভালো রাখার চেষ্টা করি। তো আমিও এক্ষেত্রে একটা এই এই কথার সুবাদে যদি একটু বলি, আমি নিজেকে চাই যে একটু আমার শিডিউলটা একটু অনেক বেশি টাইট থাকবে। And আমার আমি যতক্ষণ পর্যন্ত সজাগ আছি তখন আমার কিছু না কিছু একটা কাজ করার মধ্যে থাকবো। সেটা হতে পারে খেলাধুলা, হতে পারে, সমস্যা নেই, কিন্তু একদম লোনলি বসে থাকা এই কাজটা যাতে একটু, এই সময়টা যাতে একটু কম থাকে আমার জন্য, বা যতটুকু কম রাখা যায়। যদিও বা কিছু কিছু ক্ষেত্রে নিজের সাথে নিজে কথা বলে অনেকটুকু এটা অনেক বেটার কাজ করে, তবে আমি মনে করি আমার ক্ষেত্রে নিজেকে একটু টাইট শিডিউলে রাখা, নিজেকে একটু অনেকগুলো কাজের মধ্যে ব্যস্ত রাখা, তো সেটা আমার ক্ষেত্রে অনেক ভালো ওয়ার্কআউট করে কম্পেয়ার টু যখন আমি একটু লোনলি থাকি। তো আই হোপ যারা একটু এক্সট্রোভার্ট বা যারা একটু ইন্ট্রোভার্ট,
তারা তাদের ক্ষেত্রে তারা একটু একা থেকে যদি তারা নিজের যেটা ভালো লাগে সেটা যদি করতে পারে, যেমন সেটা বই পড়া হতে পারে, সেটা তারা ড্রয়িং করতে পারে। তো সেক্ষেত্রে বই পড়া বা ড্রয়িং এর মাধ্যমেও যদি নিজেকে এক্সপ্রেস আউট করতে পারে বা নিজের ভাবনাগুলোকে সেই জায়গায় যদি প্রকাশ করতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই ইন্ট্রোভার্ট থেকেও তার মেন্টাল হেলথ সিচুয়েশনের প্রবলেম না হওয়ার চান্সই বেশি। তো দ্যাট ইজ ওয়াই আমি বলতে মানে আমি যদি এক লাইনে বলি, আমি আমার মতে যে যারা ইন্ট্রোভার্ট তাদের চেয়ে এক্সট্রোভার্ট মেন্টাল হেলথ প্রবলেম হওয়ার চান্স একটু কম। তবে ইন্ট্রোভার্ট যারা, যে আমি ইন্ট্রোভার্ট, এখন যদি কেউ আমাদের হয়তো বা পডকাস্ট যদি বা শুনে, তো সেক্ষেত্রে কোনো একজন ইন্ট্রোভার্ট যদি বলে যে আমি তো হয়তো বা কিছুটা ইন্ট্রোভার্ট, আমি তাহলে মেন্টাল হেলথ সিচুয়েশনের মধ্যে যাবো, এমনটা না। আপনি যদি ইন্ট্রোভার্ট থাকার পরেও আপনার নিজেকে এক্সপ্রেস আউট করতে পারেন বা আপনার যেটা ভালো লাগে সেটা যদি আপনি করতে পারেন, সেই কাজের মাধ্যমে যদি আপনি নিজের হ্যাপিনেস বা ডোপামিনটা খুঁজে পান, তাহলে হোপফুলি আপনার এক্সট্রোভার্ট ফ্রেন্ডের চেয়েও আপনি ভালো আছেন। এন্ড ভাই আমি একটু করে মিস আপ করে গেছি, আপনার লাস্ট আরেকটা কোয়েশ্চেন ছিল। লাস্ট কোয়েশ্চেন ছিল ভাই, আসলে মেন্টাল হেলথ কেন জরুরি আমাদের জন্য, সবার জন্য, বা এটার জন্য হচ্ছে জরুরিটার জন্য কি আমি কতটা এক্সপ্রেস করবো সেটার কোনো লিমিট থাকবে কিনা? আমি তো মনে করি ফার্স্ট অফ অল আমি তো মনে করি মেন্টাল হেলথ এখন বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। কারণ আপনি যদি হেলথের সংজ্ঞাও যদি দেখেন, সে হেলথের সংজ্ঞার মধ্যে কিন্তু ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ এন্ড সোশিয়াল হেলথ। তো আপনি যদি নিজেকে সব দিক থেকে খুশি রাখতে চান, যে আপনি ফিট আছেন, আপনার সিক্স প্যাক আছে, আপনার বাইসেপস আছে, ট্রাইসেপস আছে, কিন্তু আপনি মেন্টালি হ্যাপি না, তো সেক্ষেত্রে আপনি আপনার লাইফের সবকিছু সব হ্যাপিনেস বা সব হেলদি, এটা এই ওয়ার্ডটা আপনি উচ্চারণ করতে পারবেন না। তো আই হোপ সো আপনি যেরকম একটা মান্থলি আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার মেডিসিন নিচ্ছেন, বা ছোটখাটো কেয়ার জন্য, জ্বরের জন্য বা কাশির জন্য আপনি নিজেকে একটু টেক কেয়ার করতেছেন। তো আমি মনে করি যে মেন্টাল হেলথও সেম ভাবে ফিজিক্যাল হেলথের মতো প্রায়োরিটি পাওয়া উচিত, বা কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বর্তমান সময়ে মেন্টাল হেলথ নিয়ে অবভিয়াসলি এই যে টোয়েন্টিস এর মধ্যে এসে অবভিয়াসলি অনেক বেশি কথা বলা উচিত। এন্ড কারণ আপনি দেখবেন যে যত বেশি আমরা একটু আধুনিকায়নের দিকে যাচ্ছি, তত বেশি মানুষ একটু নিজেকে লোনলি ফিল করা শুরু করছে, এবং সবাই অনেক কাজের মধ্যে ব্যস্ত, সবাই অনেক নিজেকে নিয়ে ভাবনায় ব্যস্ত, এবং আমাদের ওই যে সোসাইটির মধ্যে সোশ্যালিজমটা অনেক বেশি কমে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলা অনেক বেশি জরুরি। দেখবেন আপনি যে জাপান, চীন, ওরা কিন্তু অনেক বেশি হাইটেক ইন্ডাস্ট্রি বা হাইটেক কান্ট্রি, ইন্ডাস্ট্রি বেস কান্ট্রি, কিন্তু তাদের মধ্যেই সুসাইড কেস সবচেয়ে বেশি, এবং তাদের মধ্যেই ডিপ্রেশন, অ্যাংজাইটি, আপনি যে ব্লা ব্লা যাই বলেন, সবগুলা সব মেন্টাল হেলথ ডিসঅর্ডার তাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। তো আমি মনে করি এখন বর্তমানে আধুনিকায়নের দিনে, বা এখন এই যে রেভলিউশনের দিনে, এআই বলেন বা সবকিছুর মধ্যেই বলেন, তো সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি মেন্টাল হেলথ প্রবলেমটা অনেক বেশি টকেটিভ হওয়া উচিত। এবং সেটা টকেটিভটা ইভেন ন্যাশনাল পর্যায়ে, আমি মনে করি ন্যাশনাল পর্যায়ে পর্যন্ত আপনার একটা সেমিনার, কোনো ওয়ার্কশপ এখন যদিও বা অনেক হচ্ছে, কিন্তু আমি মনে করি সেটা অনেকটা ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক, সেটা গ্রাম কেন্দ্রিক পর্যন্ত নিয়ে যাওয়া উচিত। কারণ গ্রামও এখন সেম সমস্যা, স্মার্টফোন চলে আসছে। ইভেন পাশের রুমের আব্বু কি করতেছে সেটা পাশের রুমের ছেলে বা মেয়ে জানে না, মেয়ে কি করতেছে সেটা ফ্যামিলি মেম্বাররা জানে না, বা ছেলে কি করতেছে সেটাও ফ্যামিলি মেম্বাররা জানে না। তো আপনি যে গ্রাম হিসেবে যে তারা খুব বেশি সোশ্যালি কানেক্টেড আছে, এটাও না। গ্রামেও এখন সেম সমস্যা অনেক বেশি আকারে দেখা যাচ্ছে। তো আমি মনে করি যে এই যে কর্মশালা, ওয়ার্কশপ বা মেন্টাল হেলথ নিয়ে কাউন্সিলিং, এই কাউন্সিলিং গুলা যেমন শহরের দিকে কিছুটা হলেও হচ্ছে, কিন্তু সেটাকে গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। এন্ড আমি মনে করি যে এখন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা যেমন ডেন্টাল একটা ডিপার্টমেন্ট, এএনসি একটা ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে চিলড্রেনের জন্য পেডিয়াট্রিক একটা ডিপার্টমেন্ট, সেম একটা মেন্টাল হেলথ ডিপার্টমেন্টও থাকা উচিত প্রতিটা হসপিটাল। যার ফলে হোপফুলি বাংলাদেশ মেন্টাল হেলথের সেক্ষেত্রে চীন বা জাপানকে ফলো না করে আমরা হয়তো বা ভুটান বা নেপালকে ফলো করতে পারি। থ্যাংক ইউ সো মাচ রিয়াদুল আলম ভাই। অডিয়েন্স, এই ছিল আমাদের আজকের পর্ব, মেন্টাল হেলথ ম্যাটার্স দ্য আনস্পোকেন ক্রাইসিস। ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে আসার জন্য। থ্যাংক ইউ। আমারও সবকিছু বলে অনেক বেশি ভালো লাগছে। And আমি নিজের যে অল্প ধারণা ছিল, সেই অল্প ধারণা থেকে আমি আপনাদের সবটুকু গুছিয়ে বলার চেষ্টা করছি। আই হোপ সো আপনারা এই থেকে কিছুটা হলেও উপকৃত হবেন। এন্ড ইনশাল্লাহ আমরা সবাই নিজের ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথও অনেক বেশি গুরুত্ব দিয়ে সেটাকে অনেক বেশি বেটারমেন্টের দিকে যেতে পারবো। অডিয়েন্স, আমরা বুঝতে পারলাম যে মানসিক স্বাস্থ্য এমন একটি বিষয় যেটা নিয়ে কখনোই নীরব থাকা যাবে না। চিন্তা, উদ্বেগ, হতাশা এগুলো আমাদের দুর্বলতার চিহ্ন নয়, এগুলো আমাদের স্বীকৃতি, সহানুভূতি বা সহায়তা মাধ্যমে আমরা নিজেদের সাহস দিয়ে সেটাকে সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। হোয়াটস নেক্সট ফর বাংলাদেশ পডকাস্টে আমরা সবসময় বিশ্বাস করি পরিবর্তন আসতে হলে কথা বলতে হবে। তাই আপনার চারপাশে কেউ যদি মানসিক চাপে থাকে, তাকে বলুন ইউ আর নট অ্যালোন, উই আর অলসো হেয়ার ফর ইউ। আমাদের আজকের আলোচনায় যদি কিছু শেখার থাকে, যদি মনে হয় কথাগুলো জরুরি, তাহলে শেয়ার করুন আর জানিয়ে দিন অন্যদের। আমি জাহিদ হাসান সাগর বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও ফিরে আসবো বাংলাদেশের ভবিষ্যতের নতুন প্রশ্ন, নতুন আলোচনায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের যত্ন নিন।